তেলেঙ্গানার রুক্ষ প্রান্তরে দাঁড়িয়ে আছে গোলকোন্ডা, যা ইতিহাসের এক নীরব সাক্ষী। এটি শুধু একটি প্রাচীর ঘেরা দুর্গ নয়, এ যেন শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা রক্ত, স্বপ্ন আর বিশ্বাসঘাতকতার এক জীবন্ত মহাকাব্য। এখানেই জন্ম নিয়েছিল কোহিনূর, যাকে আলোর পর্বত বলা হতো। যে হীরক শুধু রাজমুকুটই ঝলকায়নি, ঝরিয়েছে রক্তের স্রোত, ভাঙিয়েছে সাম্রাজ্য, লিখেছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। 1200 শতাব্দীতে কাকাতিয়া সাম্রাজ্যের রাজারা এই দুর্গ গড়ে তোলেন, কিন্তু কে জানতো এই মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নভাণ্ডার। গোলকোন্ডার খনি থেকে উঠে আসা প্রতিটি হীরক হয়ে উঠবে রাজনীতির হাতিয়ার। মহিমার প্রতীকী হওয়ার অনেক আগে গোলকোন্ডা দ্বাদশ শতাব্দীতে কাকাতিয়া সাম্রাজ্যের একটি সমৃদ্ধ দুর্গ ছিল, কিন্তু এর প্রকৃত গৌরব শুরু হয়েছিল কুতুব শাহী রাজাদের অধীনে, যারা এটিকে গোলকোন্ডা সাম্রাজ্যের হৃদয়ে রূপান্তরিত করেছিলেন। দুর্গটি নিজেই ছিল এক প্রকৌশলগত বিস্ময়। দুর্ভেদ্য দেওয়াল, উদ্ভাবনী জল ব্যবস্থা এবং বিখ্যাত তালি বাজানো গেট, যেখানকার একটি হাততালি সর্বোচ্চ টাওয়ারগুলিতেও প্রতিধ্বনিত হয়। কিন্তু গোলকোন্ডার আসল ধন তার মাটির নিচে লুকিয়েছিল। বহু শতাব্দী ধরে গোলকোন্ডার খনিগুলি বিশ্বের একমাত্র হীরার উৎস ছিল। এখান থেকে সবচেয়ে সূক্ষ্ম, খাঁটি, ত্রুটিহীন রত্ন এসেছে, যা রাজাদের লোভনীয় ছিল, এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল এই কোহিনূর, যা শক্তির প্রতীক ও রক্ত ও বিশ্বাসঘাতকতায় ডুবে থাকা একটি রত্ন। ভারতের সবচেয়ে কুখ্যাত হীরা, যার যাত্রা সাম্রাজ্যের উত্থান এবং পতনের প্রতিফলন করে। এই পাথরের প্রথম নামকরণ করা হয়েছিল শ্যামন্তক নাম দিয়ে, এবং পরে পরিবর্তন করে কোহিনূর রাখা হয়। বহু শতাব্দী ধরে এটি দাক্ষিণাত্যের সুলতানদের মুকুট অলঙ্কৃত করেছিল, যাদের মধ্যে অন্যতম ছিলেন কাকাতিয়া বাহমনি এবং অবশেষে গোলকোন্ডার শক্তিশালী কুতুব শাহী শাসকরা। সাল 1556। হীরার ভাগ্য চিরতরে বদলে যায়। তাজমহলের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান গোলকোন্ডা দখল করেন এবং কোহিনূর দাবি করেন, এবং এটিকে তার কিংবদন্তি ময়ূর সিংহাসনেও স্থাপন করেন। এটি মুঘল জাঁকজমকের প্রতীক হয়ে ওঠে। সাল 1739। পারস্য বিজেতা নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ার সাথে সাথে তিনি কোষাগার লুট করে কোহিনূর দখল করেন, এবং কথিত আছে তিনি চিৎকার করে বলেছিলেন, যদি কোনো শক্তিশালী ব্যক্তি 4টি পাথর, একটি উত্তর, একটি দক্ষিণ, একটি পূর্ব, একটি পশ্চিম এবং একটি পঞ্চম পাথর আকাশে ছুঁড়ে মারে, এবং যদি তাদের মধ্যবর্তী স্থান সোনা দিয়ে পূর্ণও করা হয়, তবে সেই সব মিলিয়ে কোহিনূরের মূল্যের সমান হবে না। কিন্তু হীরার অভিশাপ তার রক্ষকদের অনুসরণ করেছিল। নাদির শাহকে হত্যা করা হয় এবং পরবর্তীতে এটি পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিংয়ের কাছে পৌঁছায়। তিনি এটি শিখ সার্বভৌমত্বের প্রতীক হিসাবে পড়তেন, কিন্তু বেশি দিন পড়তে পারেন। সাল 1849। অ্যাংলো শিখ যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাহোর চুক্তির অংশ হিসাবে মাত্র 10 বছরের তরুণ মহারাজা দালিব সিংকে কোহিনূর সমর্পণ করতে বাধ্য করেন। সেদিন শুধু একটা হীরা যায়নি, চলে গেছিল একটি জাতির অহংকার। এই বালক রাজা তার সাম্রাজ্যের গর্ব তুলে দেন এবং ব্রিটিশরা এটিকে উপহার হিসাবে আখ্যা দেন। 1851 সালে কোহিনূর লন্ডনে প্রদর্শিত হয়েছিল। পরবর্তীতে এটি ব্রিটিশ মুকুটে স্থাপন করা হয়েছিল, যেখানে এটি আজও রয়েছে। 170 বছরেরও বেশি সময় ধরে ভারতের ফেরতের দাবি করে আসছে। ব্রিটিশরা আইনি মালিকানা দাবি করে, কিন্তু ইতিহাস ভিন্ন গল্প বলে। সম্মতির গল্প নয়, বিজয়ের গল্প। কোহিনূর একটি রত্নের থেকেও বেশি কিছু। এটি ভারতের লুণ্ঠিত সম্পত্তি বা ঐতিহ্যের প্রমাণ করে। কোহিনূর আসলে কার? যে মাটি একে জন্ম দিয়েছে তার? যে হাত এটিকে কিংবদন্তি তৈরি করেছে তার? নাকি কাছের আড়ালে দূর কোনো এক দেশের? কোহিনূর এমন একটি হীরা যা রাজ্যগুলির উত্থান পতন প্রত্যক্ষ করেছে। এটি এমন একটি রত্ন যা বহু অজানা ইতিহাসের ভার বহন করে নিয়ে চলেছে। আজ এই গোলকোন্ডার ধ্বংসাবশেষ তার স্বর্ণযুগের গল্প শোনাচ্ছে, আর এই গোলকোন্ডার মুকুট, এই কোহিনূর আজও তার ঘর থেকে অনেক দূরে থাকলেও গোলকোন্ডার কিংবদন্তি কিন্তু রয়ে গেছে। গোলকোন্ডার গল্প শেষ হয়নি, কারণ ইতিহাস কখনো মরে না।
আজও যখন সন্ধ্যা নামে মনে হয় এই দুর্গের করিডোরে শোনা যায় অতীতের পদধ্বনি, সেই সুলতানদের গর্জন, সৈন্যদের চিৎকার। আজ এই গোলকোন্ডা ধ্বংসস্তূপ, কিন্তু এই ধ্বংসাবশেষের প্রতিটি ইঁট এখনও গল্প বলে, প্রতিটি ইঁট এখনও কোহিনূরের স্মৃতি বহন করে নিয়ে চলেছে। কোহিনূর আজ লন্ডনের জাদুঘরে, কিন্তু তার স্মৃতি, তার আত্মা কি এখনও ঘুরে বেড়ায় এই দুর্গের প্রাঙ্গণে? একটি হীরার জন্য কত রক্ত ঝরেছে, কত রাজপাট উল্টেছে, ইতিহাসের পাতা কি কখনো তা ভুলবে? আমি রবিউল হাসান, আবারও ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।